গাম ব্লিডিং বা যেটাকে আমরা মেডিকেল টার্মে জিঞ্জাইভাল ইনফেকশন বলি, জিঞ্জাইভাল ব্লিডিং বলি, সেটা আর্লি স্টেজ অফ জিঞ্জিভাইটিসের একটা লক্ষণ। সেটাতে ব্লিডিং হয়, কিন্তু সেটা যদি ওরাল প্রপার কেয়ার নেওয়া হয়, ওরাল কেয়ারটা যদি ঠিক করে নেওয়া হয়, তাহলে কিন্তু ওটা 3 to 10 ডেজের মধ্যে ওটা কিন্তু সাবসিডাইজ করে যায়। কিন্তু সেটা যদি আমরা না করি, যদি ওটা ব্লিডিংটা যদি পারসিস্ট করে, তাহলে কিন্তু পরে ওটা একটু বড় রোগের কিন্তু কোনো একটা হতে পারে। প্লেনলেস যদি ব্লিডিং হয়, তার মানে সে হয়তো টোব্যাকো ইউজার আছে কিংবা স্মোকিং করে, তার জন্য কিন্তু ব্লিডিং হতে পারে, কারণ তখন ব্লিডিং টেন্ডেন্সিটা বেড়ে যায়। আর দ্বিতীয় কথা হচ্ছে কি, টিস্যু রিপেয়ারটা কিন্তু তখন একটু কমে যায়। টিস্যু রিপেয়ার যদি কমে যায় কিংবা ইনফ্ল্যামেশন যদি বেড়ে যায়, সেই সময় কিন্তু ব্লিডিং টেন্ডেন্সি বেশি হয়। আমরা আজ কথা বলবো গাম ব্লিডিং অর্থাৎ মাড়ি দিয়ে রক্ত পড়া সম্পর্কে। এই মাড়ি দিয়ে রক্ত পড়া ঠিক কী কী কারণে হয় এবং এটা হলে কি কি করণীয় সেগুলোই আজ জেনে নেব। নমস্কার, আমি মৌপ্রিয়া এবং আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন গৌরীদেবী হসপিটালসের ডেন্টাল ডিপার্টমেন্টের কনসালট্যান্ট ডক্টর অভিষেক মান্না। স্যার, আপনাকে অনেক অনেক স্বাগত জানাই। নমস্কার, আমার নাম ডক্টর অভিষেক মান্না। আমি ডেন্টাল ডিপার্টমেন্ট গৌরীদেবীতে আছি অ্যাজ এ জুনিয়র রেসিডেন্ট। স্যার, গাম ব্লিডিং অর্থাৎ মাড়ি দিয়ে রক্ত পড়া এটা কি নর্মাল নাকি এটা বড় কোনো প্রবলেমের শুরু? গাম ব্লিডিং বা যেটাকে আমরা মেডিকেল টার্মে জিঞ্জাইভাল ইনফেকশন বলি, জিঞ্জাইভাল ব্লিডিং বলি, সেটা আর্লি স্টেজ অফ জিঞ্জিভাইটিসের একটা লক্ষণ। সেটাতে ব্লিডিং হয়, কিন্তু সেটা যদি ওরাল প্রপার কেয়ার নেওয়া হয়, ওরাল কেয়ারটা যদি ঠিক করে নেওয়া হয়, তাহলে কিন্তু ওটা 3 to 10 ডেজের মধ্যে ওটা কিন্তু সাবসিডাইজ করে যায়। কিন্তু সেটা যদি আমরা না করি, যদি ওটা ব্লিডিংটা যদি পারসিস্ট করে, তাহলে কিন্তু পরে ওটা একটু বড় রোগের কিন্তু কোনো একটা হতে পারে। ওটা যদি পরে পেরিওডন্টিস হতে পারে, পেরিওডন্টাইটিসে আরও বড় চিকিৎসার প্রয়োজন পড়ে। ধরুন মাড়ি দিয়ে রক্ত পড়ছে দিনের পর দিন, কিন্তু আমরা চিকিৎসা অ্যাভয়েড করে যাচ্ছি। যদি আর্লি সাইন হয়, তাহলে ওটা কিন্তু পেনলেস হবে। আর্লি সাইনে যদি ওটা তখন জিঞ্জিভাইটিস হবে, ওটা রিভার্সেবল। কিন্তু সেটা যদি আমরা না করি, তাহলে পরবর্তীকালে ওটা পেরিওডন্টাইটিসে পরিণত হয়। পেরিওডন্টাইটিসে দাঁতের আশেপাশে পকেট হয়ে যায়। সেটাতে অ্যাকচুয়ালি মেন ব্যাপার হচ্ছে, এটা প্লেগ ফর্মেশনের জন্যই জিঞ্জিভাইটিসটা হয়। সেটাতে ব্লিডিং গামসটা প্রথম কারণ, কিন্তু সেটা অন্য বড় রোগেরও কিন্তু কারণ হতে পারে। সেটা পরে বড় রোগেরও একটা ইন্ডিকেশন হতে পারে। কি কি রোগের ইন্ডিকেশন হতে পারে এটা? এটা যদি কারোর ভিটামিন স্কেয়ারসিটি থাকে, যেরকম ভিটামিন সি, ভিটামিন কে এর যদি কারোর স্কেয়ারসিটি থাকে, কিংবা যদি প্রেগনেন্সিতে কিংবা মেনোপজে কিংবা মেনস্ট্রুয়েশনের সময় তখন একটু ব্লিডিং টেন্ডেন্সি যখন বেড়ে যায়, তখন ব্লিডিং হতে পারে। কিংবা এইডসের সময় যদি এইডস থাকে কারোর, তাহলে এইডসের সময় কিন্তু জিঞ্জিভাইল ব্লিডিংটা বেশি হয়। আর তারপরে যদি অর্গান ট্রান্সপ্লান্টের সময় সাইক্লোস্পোরিন বলে একটা ওষুধ দেওয়া হয় ইমিউনোসাপ্রেসেন্ট হিসাবে, সেইটা নেওয়ার সময়ও কিন্তু ব্লিডিং হতে পারে। আপনি যেগুলো বললেন মহিলা সম্পর্কিত সমস্যাগুলো, যেমন মেনোপজ রয়েছে, আরও যেগুলো বললেন, কিন্তু ছেলেদের ক্ষেত্রে কি কি কারণে হয়? যদি প্লেটলেট কাউন্ট কম থাকে, তাহলে তার মানুষের ব্লিডিং টেন্ডেন্সি অনেকটা বেড়ে যায়। সেই সময় ব্লিডিং গামস হতে পারে। যদি সে টোব্যাকো ইউজার হয়, যদি সে স্মোকিং করে কিংবা যদি চিউইং টোব্যাকো যদি ইউজ করে, তাহলে সেই ক্ষেত্রে ইনফ্লামেশন কিন্তু অনেকটাই বেড়ে যায়। যে স্পটটাতে, ওই রুট কজটাতে ওখানে ইনফ্লামেশন বেড়ে যায়, সেই ক্ষেত্রে কিন্তু ব্লিডিং হতে পারে। আরও আন্ডারলাইং আরও ফ্যাক্টরস আছে, যেরকম এইডসে আমাদের ব্লিডিং হয়। এবার আরও যেরকম আন্ডারলাইন ফ্যাক্টরসের মধ্যে যদি কারো লিভারের যদি সমস্যা থাকে, সেই ক্ষেত্রে কিন্তু ব্লিডিং টেন্ডেন্সি বেশি হয়। ডায়াবেটিসের ক্ষেত্রে কিন্তু ব্লিডিং টেন্ডেন্সি বেশি হয়। এটার আন্ডারলাইন ফ্যাক্টর একটাই, সেটা হচ্ছে কি, ইনফ্লামেশনটা যদি কম না হতে পারে আর যদি ইনফেকশন যদি বেড়ে যায়, তাহলে সেই ক্ষেত্রে ওখানে ব্লিডিং টেন্ডেন্সি অনেক বেশি হবে। এটা কি শুধু মাড়ি অর্থাৎ গাম সম্পর্কিত সমস্যা, নাকি পুরো শরীরের একটা সংযোগ রয়েছে? এটা ব্লিডিং গামসটা কিন্তু একটা ইন্ডিকেটর হতে পারে, অন্য বড় রোগের একটা ইন্ডিকেশন হতে পারে। যদি কারো ডেফিসিয়েন্সি থাকে কোনো শরীরে, যেরকম ভিটামিনের যদি ডেফিসিয়েন্সি থাকে, কিংবা সে যদি কোনো মেডিকেশন নেয়, যেরকম ওয়ারফারিন হলো, যেরকম ব্লাড থিনার, যেরকম অ্যাসপিরিন হলো, এইগুলো যদি সে নেয়, তাহলে তার ব্লিডিং টেন্ডেন্সি যখনই বডিতে বেড়ে যাবে, যদি তার ব্লাড ক্লট যদি না হতে পারে, তাহলে কিন্তু ব্লিডিংটা যে কোনো জায়গা থেকেই ব্লিডিং হবে। এবার ব্যাপার হচ্ছে, যদি ব্লিডিং হয়, তাহলে যদি হার্ড ব্রাশিং করা হয়, হার্ড ব্রাশিংয়ের সময় কিন্তু ওখানটা যদি মাড়িটা যদি ছিলে যায়, সেখান থেকে কিন্তু ব্লিডিং হওয়া সম্ভব।
ব্লিডিং কতদিন অবধি হলে আমাদের বোঝা উচিত যে এরপর চিকিৎসকের প্রয়োজন রয়েছে? ইউজুয়ালি 3 to 10 ডেজের মধ্যে আফটার মেনটেনিং ওরাল হাইজিন এটা কিন্তু কমে যায়, ব্লিডিং টেন্ডেন্সিটা কিন্তু কমে যায়। কিন্তু তারপরেও যদি 2 উইক্সের পরেও যদি ব্লিডিং যদি হতে থাকে, তার মানে অনেকটা বেশি হয়ে গেছে, মানে ইনফেকশনটা আনকন্ট্রোলেবল হয়ে গেছে, তখন কিন্তু মেডিকেল অ্যাটেনশন সিক করা দরকার আছে। যদি ওইখানটা রেডনেস হয়ে যায় কিংবা যদি ফাউল স্মেল আসে মুখ থেকে, তাহলে কিন্তু ইমিডিয়েট কনসালটেশন নেওয়ার প্রয়োজন আছে। এই ব্লিডিং যদি 2 উইক ধরে গ্যাপ দিয়ে দিয়ে হচ্ছে, তাহলেও কি চিকিৎসকের প্রয়োজন রয়েছে? যদি গ্যাপ দিয়ে দিয়ে হচ্ছে তাহলে কিন্তু আমাদের ওরাল হাইজিনটা কিন্তু মেনটেন করতে হবে। যদি মাঝখানে যদি ঠিক হয়ে যাচ্ছে ব্লিডিংটা, তার মানে যেটা যে প্রবলেমটার জন্য হচ্ছিল সেটা সাইড হয়ে গেছে। কিন্তু তারপরেও যদি ব্লিডিং হতে থাকে, তার মানে যে রুট কজটা আমাদেরকে বার করে সেটা কিন্তু আমাদের যতক্ষণ আমরা ট্রিট করব ততক্ষণ কিন্তু ব্লিড হতে থাকবে। এর চিকিৎসা কি রয়েছে? এর চিকিৎসা করতে হবে সেটা সফট ব্রিসেল টুথব্রাশ দিয়ে 2বার করে ব্রাশ করতে হবে। আর ঘরোয়া উপায় বলতে সেটা হচ্ছে লিউকওয়ার্ম স্যালাইন ওয়াটার দিয়ে আমরা যদি 3 থেকে 4 বার যদি রিন্স করি, আফটার যদি ব্লিডিং দেখা যায়, তাহলে আস্তে আস্তে ইনফ্লামেশনটা কমবে। আর ফাইনালি আমাদের আস্তে আস্তে ব্লিডিংটাও আমাদের কমবে। আর যদি তারপরেও যদি প্রবলেম পারসিস্ট করে, তাহলে আমরা জিঙ্ক ক্লোরাইড দিতে পারি। ক্লোরহেক্সিডিন হচ্ছে এটার গোল্ড স্ট্যান্ডার্ড অ্যাজ মাউথওয়াশ, আমরা ক্লোরহেক্সিডিন দিতে পারি। আর জিনিস হচ্ছে আমাদের ডেন্টাল ফ্লসিংটা আমাদের খুব প্রয়োজন। ডেন্টাল ফ্লসিং যদি আমরা না করি, দাঁতের ফাঁকে যেটা আমাদের প্ল্যাক বা কিছু খাবার যদি জমে থাকে কিংবা কোনো যদি আমাদের নোংরা জমে থাকে, সেটা যতক্ষণ আমরা সরাবো ততক্ষণ কিন্তু গাম ব্লিডিং হতে থাকবে। এইগুলো আমাদেরকে, যেগুলো রুট কজ, সেগুলোকে আমাদেরকে প্রথমে সাইড করতে হবে, আমাদেরকে ওগুলো চেঞ্জ করতে হবে, নাহলে কিন্তু হবে না। মেন যেটা আমাদের এখানে গোল সেটা হচ্ছে ওরাল হাইজিন মেনটেন করা। ওরাল হাইজিন মেনটেন না করলে সেটা কিন্তু আরও অনেক বড় সমস্যা দিতে পারে। জিঞ্জিভাইটিস কিন্তু রিভার্সেবল। যদি জিঞ্জিভাইটিস হয় তাহলে কিন্তু সেটা চিকিৎসার মাধ্যমে সেটা ঠিক করা সম্ভব। কিন্তু সেটা যদি পরে পেরিওডন্টাইটিস হয়ে যায় তখন কিন্তু আমাদের দাঁতের আশেপাশে আমাদের পকেটস হয়ে যায়। দাঁতের আশেপাশে যদি পকেটস হয়ে যায়, তাহলে আস্তে আস্তে দাঁতের যে সাপোর্টিং লিগামেন্টগুলো আছে সেগুলো আস্তে আস্তে আমাদের সরে যায়। আর আস্তে আস্তে তখন দাঁতটা কিন্তু একটু নড়বড়ে হয়ে যায়, বা যদি মোবাইল হয়ে যায়, তারপরে কিন্তু ইভেনচুয়ালি ওটা টুথ লস হতে পারে বা দাঁতটা পড়ে যেতে পারে। স্যার, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ। আপনারা শুনলেন আমাদের বিশেষজ্ঞ ঠিক কি বললেন। এই বিষয়ে যদি আপনাদের আরও কিছু জানার থাকে, তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল রয়েছে, সেখানে কমেন্ট করতে পারেন, অথবা আমাদের গৌরী দেবী হসপিটালসের হেল্পলাইন নাম্বার তো রয়েছেই, সেখানেও যোগাযোগ করতে পারেন। সুস্থ থাকুন, সতর্ক থাকুন। ধন্যবাদ।